বাড়ির সকলের খাওয়া দাওয়ার পাট চুকলো। উদ্যানের নানার বাড়ির আত্মীয় স্বজন ড্রয়িং রুমে বসেছে। ছোটরা খেয়ে সবে উপস্থিত হয়েছে। রাফসা উপরে যেতে নিলেই উদ্যানের মামি শাহিদা বিবি ওকে কাছে ডাকে। রাফসা গুটি গুটি পায়ে এগিয়ে গেল সেই দিকে। উনি রাফসার এক হাত ধরে নিজের পাশে বসিয়ে দেয়। রাফসার চুলে হাত বুলিয়ে বলে, রাফসা মামুনি, দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। সেই দিন দেখেছি আর আজ যেন চোখের পলকে বড় হয়ে গিয়েছে। ওনার কথায় রাফসা আলতো হাসে। তারপর রাফসার ফুপুর দিকে তাকিয়ে প্রশ্ন করে, আপা, আপনার বড় মেয়ে মিম কোথায়? ওকে তো দেখলাম না। জোহরা মির্জা মুখে পান গুজে দিয়ে কয়েকবার নাড়াচাড়া করে বলে, মেয়ের ভার্সিটিতে আজ পরীক্ষা আছে, তাই এখানে আসতে পারেনি। আসবে, ঘুরে যাবে একদিন। মামার বাড়ি আসে না অনেক দিন মেয়েটা। শাহিদা বিবি এইবার উদ্যানের পানে তাকালো, তড়িৎ কণ্ঠেও শুধালো, উদ্যান, তুমি বিয়ে করবে কবে? বয়স তো আর কম হলো না। আল্লাহর রহমতে ভালো পজিশনে আছো, জলদি করে বিয়েটা সেরে নাও। নাতি নাতনির মুখ দেখে মন শান্তি করি। উদ্যান সবেই মুখে 7 আপ খাচ্ছিল। ওনার কথা শুনে তা নিমিষে মুখ থেকে বেরিয়ে এলো। উদ্যান সমান তালে কাশতে থাকে। বেচারার নাক মুখ জ্বলে যাচ্ছে। রোহান ওর পাশেই বসা ছিল। তড়িঘড়ি করে উদ্যানকে সামনের টেবিল থেকে পানি দিল। উদ্যান পানি খাওয়ার সময়টুকু পাচ্ছে না, সমান তালে কাশতে থাকে। পানি খেয়ে নিজেকে একটু স্বাভাবিক করে। দমটা যেন এক্ষুনি বেরিয়ে যাচ্ছিল। হ্যাঁ, অবশ্যই বিয়ে করবে আমাদের উদ্যান। ওর জন্য মেয়ে দেখা শুরু করে দেব খুব শীঘ্রই। 28 বছর তো প্রায় শেষের দিকে। আব্বাস ফরাজির কথা শুনে উদ্যান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো ওনার পানে। হাতের মুঠোয় ধরে রাখা গ্লাসটা শক্ত করে চেপে ধরল, যেন এক্ষুনি তা ভেঙে চুরমার করে হয়ে যাবে। গ্লাসের পুরো পানিটুকু এক পলকে শেষ করে ঠোঁটে বাঁকা হাসি এনে বলে, আমার বিয়ের জন্য আপনাদের মেয়ে দেখতে হবে না বড় আব্বু। আপনি বরং রোহানের জন্য একটা সুপাত্রী খুঁজে বের করুন। আপনার চারদিকে হাত আছে, নিমিষেই একটা ভালো মেয়ে খুঁজে পাবেন। আব্বাস ফরাজি ফিসলে হাসে। উদ্যানও তাকিয়ে আছে। দুজনের চোখে চোখে কথা হচ্ছে যেন। উনি শুধালেন, এটা কেমন কথা বাপ? তুই বাড়ির বড় ছেলে, আর তোকে বিয়ে না করিয়ে রোহানকে বিয়ে করাই কি করে? মানুষ পরে বলবে বাড়ির বড় ছেলের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তাই তোর জন্য আগে মেয়ে দেখব, রোহান পরে। উদ্যান মুচকি হাসে, চুলে হাত বুলিয়ে বলে, আমার সমস্যা তো অবশ্যই আছে, তবে সেটা অন্য রকম। আমাকে নিয়ে টেনশন করবেন না বড় আব্বু। উদ্যানের মা আটকে উঠলেন ছেলের কথা শুনে। রাফসাও অবাক হয়েছে বটে। এই লোকের কিসের সমস্যা আবার? রাহেলা ফরাজি জড়ানো কণ্ঠে বলল, কি সমস্যা তো বাবা? শারীরিক কোনো সমস্যা? তাহলে এখনো বসে আছিস কেন? জলদি হসপিটালে যা। আমার নাতি নাতনির মুখ দেখা ছাড়া মরতে পারবো না। মায়ের কথায় নিমিষেই হতভম্ব হয়ে যায় উদ্যান। কি বলেছে ওর মা? শারীরিক সমস্যা? এত দূরে চলে গেল। রোহান রিশান মুখ চেপে হাসছে। রোহান উদ্যানকে খোঁচা দিয়ে ভ্রু নাচালো। রাহেলা ফরাজি নিজেও ভড়কেছে। হুট করে মুখ দিয়ে বেরিয়ে গেছে। উদ্যান রোহানকে চোখ রাঙানি দিল। রোহান তা দেখে ঠোঁট চেপে হাসছে। কাকি, আমাদের উদ্যানের একটা মেয়ে আছে, তোমরা বোধহয় তা জানো না। দেখতে একদম হুবহু উদ্যানের মতো। মুহূর্তেই ড্রয়িং রুমে যেন বোমা ফাটালো রোহান। সবার চক্ষু চড়ক গাছ। ওনাদের ধারণা উদ্যান 3 বছর দেশের বাইরে ছিল। ওখানেই বোধহয় উদ্যান বিয়ে করে নিয়েছে, আর একটা মেয়েও হয়েছে। রাহেলা ফরাজি আঁচল ধরে গুনগুন করে কেঁদে উঠল। ওনার একটা মাত্র ছেলে এভাবে না জানিয়ে বিয়ে করে নিল। সবার চোখ এখন উদ্যানের পানে নিবদ্ধ। উদ্যান গরম চোখে রোহানের পানে তাকালো। ধুম করে অমনি পিঠ বরাবর একটা বসিয়ে দেয়। দাঁত কিরমির করে বলে, ফাজলামো করিস? মার খেতে না চাইলে চুপ থাক। উদ্যানের জিম করা হাতে এক কিল খেয়েই রোহানের প্রাণ বেরিয়ে যাওয়ার উপক্রম। পিঠ বোধহয় ভেঙেই দিল। এক হাত দিয়ে পিঠ ঘষে উদ্যানের পানে কিছুটা চেপে ধীর কণ্ঠে শুধায়, তোর বউয়ের আত্মার মাগফেরাত কামনা করছি। তোর বউয়ের জন্য কষ্টে আমার বুক ফেটে যাচ্ছে। দুঃখ পেলাম তোর বউয়ের জন্য। উদ্যান এই কথা শুনে গরম চোখে ফের তাকায়। অমনি ধুম করে আরেকটা পড়ে। রোহান এইবার টাকি মাছের মতো লাফ মেরে উঠল। ওই মামা, আর না, আল্লাহ, এই আজরাইলকে জিম করতে বলে কে? আমার পিঠ ইন্নালিল্লাহ।
ও রাফসা, তুই কিছু বল। রাফসা ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। এসব দেখতে বিরক্ত লাগছে ওর, তাই আর বসে থাকেনি। গটগট পায়ে স্থান ত্যাগ করে রোহান বেকুবের মতো তাকিয়ে রইল। এই কার কাছে সাহায্য চাইল? তুই এটা কি করে করলি বাবা? আমাদের না জানিয়ে বিয়ে করে ফেললি, তাও আবার তোর একটা মেয়ে আছে। এটা বলেই উনি পুনরায় চোখের পানি ছেড়ে দেয়। উদ্যান ভারী বেজার কণ্ঠে হতাশা এনে বলে, মা কি বলছো এইসব? আমি তোমাদের না জানিয়ে বিয়ে করব? তোমার মনে হয়? মা প্লিজ, ভাইয়ার কথা শোনো। মেজো ভাইয়া মজা করে বলেছে, তুমিও বিশ্বাস করে নিলে? উষার কথায় উনি চোখ মুছে দুই যা মিলে ওনাকে সান্ত্বনা দেয়, নাক টেনে শুধায়, তাহলে রোহান বলল যে মেয়ে আছে, এটা কি ছিল? উদ্যান উঠে দাঁড়ায়। এখানে থাকলে মাথা আরও বিগড়ে যাবে। ঘাড় ঘুরিয়ে রোহানের পানে চেয়ে চোখ রাঙানি দিল। রোহান তা দেখে শুকনো ঢোক গিলে। জন্মের শিক্ষা হয়েছে আজ। ফিসলে হেসে আমতা আমতা করে বলে, কাকি আমি অ্যাশের কথা বলছি। আসলে আমাদের উদ্যান আর অ্যাশের গায়ের রং সাদা, তাই বলেছি অ্যাশ ওর মেয়ে। সবাই হতবাক। এতক্ষণে বোধহয় নিঃশ্বাস ফেলে। রোহানের মা চোখ গরম করে হুমকি দিল রোহানকে, বাহিরে একটা কুকুর ঘোরাঘুরি করে, ওটা বোধহয় তোর ছেলে। হাইট, ওয়েট, কালার সব দিক দিয়েই তাই মনে হয়। উদ্যানের কথায় সবাই উচ্চস্বরে হেসে উঠল। রোহানের চোখ কপালে, চেঁচিয়ে বলল, মিছা কথা কইবি উদ্যান, আসমানডা ভাইঙ্গা পড়ব তোর উপরে। ঠাডা মিছা কথা। রোহানের মুখে এই ভাষা শুনে ওদের হাসির মাত্রা বেড়ে যায়। উদ্যান রোহানকে চোখ মেরে জায়গা প্রস্থান করে। অতিথিরাও বিদায় নিয়েছে। বিকেল 5:30টার কৌটায় রাফসা বোরখা পরে রেডি হচ্ছে। 6টায় জিনিয়ার কাছে গিয়ে পড়বে। মাইশারা চলে গেছে, শুধু মাহিন আছে এই বাড়িতে। ও কাল যাবে। ফরাজি বাড়ির কিছু মানুষ কাল ও বাড়ি যাবে। রাফসা রেডি হয়ে নিচে নেমে আসে। উষা আর রোহান বাদে ড্রয়িং রুমে কেউ নেই। সবাই এখন রুমে রেস্ট করছে। রাফসা এসে বলে, চলো ভাইয়া, 6টা বেজে যাচ্ছে, দেরি হয়ে যাবে পরে। রোহান উঠে দাঁড়ায়। পকেট থেকে গাড়ির চাবি বের করে তাড়া দিয়ে বলল, হ্যাঁ চলো, তোকে দিয়ে একটু অফিসে যাব। রিশান একাই সব সামলাচ্ছে, আমি আজ যাব, আবার তোকে আনতে হবে, চল তাড়াতাড়ি। রাফসা মাথা নাড়িয়ে বলল, সমস্যা নেই ভাইয়া, আমি একা চলে আসতে পারবো। অনেক দিন হয় রিকশায় উঠি না, আজ রিকশায় করে বাড়ি ফিরবো। তুই একা পারবি? হ্যাঁ পারবো, তুমি চিন্তা করো না আপু, যাচ্ছি। কথাটা উষাকে উদ্দেশ্য করে বলে বেরিয়ে যায় ওরা। উদ্যান সবেই ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিচে নামে। বাহিরে যাওয়ার জন্য রেডি হয়ে নেমেছে। পরনে ডার্ক ব্লু জিন্স, শরীরের সঙ্গে মানানসই করে ফিট করা। উপরে হালকা কালো রঙের টি শার্ট। বুকের কাছে কোনো বাড়তি নকশা নেই, তবু ওর প্রশান্ত বুক আর শক্ত কাঁধ আপনাতেই চোখে পড়ে। পায়ে সাদা স্নিকার্স, পরিষ্কার আর ঝকঝকে। বাম হাতে কালো স্ক্র্যাপের ঘড়ি। সময়ের চেয়ে স্টাইলটাই যেন বেশি বলে দেয়। চুলগুলো কপালের উপর একটু এলোমেলোভাবে পড়ে আছে। হালকা চাপ দাড়ি মুখটাকে আরও পরিণত দেখায়। নিচে নামতেই এক মুহূর্ত থামে উদ্যান। দরজার কাছে দাঁড়িয়ে গভীর একটা শ্বাস নেয়। বন্ধুদের সঙ্গে দেখা করতে যাবে উদ্যান। দরজার পানে নজর যেতেই দেখে রোহান রাফসা মাত্র বেরিয়েছে। উদ্যান উষার পানে তাকিয়ে জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছে ওরা, তাও এই সন্ধ্যায়? উষা টেবিলের উপর রাখা নিজের ফোনটা হাতে তুলে নিয়ে উঠে দাঁড়ায়। তারপর, রাফসা প্রাইভেটে যাচ্ছে, মেজো ভাইয়া দিয়ে আসবে। উষার কথার উদ্যানের কুচকানো ভ্রু শিথিল হয় খানিক। বাহিরের উদ্দেশ্যে পা চালাতেই বোনের ডাকে পেছনে ফিরে। উষা নিজেকে প্রশস্ত করে জিভ দিয়ে ঠোঁটের অগ্রভাগ ভিজিয়ে জড়তা নিয়ে বলল, ভাইয়া, রাফসার সাথে কি তোমার কোনো ঝামেলা? ও তোমাকে দেখতেই পারে না, তোমার নাম শুনলেই ফোঁস করে ওঠে। বোনের হঠাৎ এই কথায় কিছুটা ভড়কে যায় উদ্যান। জিভ দিয়ে গাল ঠেলল, গম্ভীর কণ্ঠে শুধায়, আমাকে দেখতে না পারলে চোখে কাপড় বেঁধে রাখতে বলবি। আর ফোঁস করে উঠে কেন, সেটা তুই ভালো করেই জানিস। ভাইয়ের কথায় ভরকালো উষা। বড় ভাইয়ের এসব কথা শোনা বা বলা ভালো দেখায় না। উদ্যান আর কিছু বলে না। বোনের পানে এক নজর তাকিয়ে চলে গেল। উদ্যান যেতেই লম্বা লম্বা কয়েকটা শ্বাস নিল উষা। অফিসের ভেতরটা সন্ধ্যায় ব্যস্ততায় ভরে আছে।
কাচের জানালা দিয়ে বাহিরের নরম আলো ঢুকে পড়েছে। সাদা আলো আর কম্পিউটারের স্ক্রিনের নীল আভা মিলে এক ধরনের গম্ভীর পরিবেশ তৈরি করেছে। চারদিকে কিবোর্ডের টুপটাপ শব্দ, প্রিন্টারের একটানা গুঞ্জন, আর মাঝে মধ্যে ফোনের রিং, সব মিলিয়ে কাজের চাপা সুর। রিশান নিজের ডেস্কে বসে আছে, পরিপাটি শার্টের হাতা কোনোই পর্যন্ত গুটানো, ঘড়ির কাঁটার সময়ের তারা স্পষ্ট। টেবিলের উপর সাজানো ফাইলের স্তূপ, পাশে খোলা ল্যাপটপ, স্ক্রিনে সারি সারি লেখা আর গ্রাফ। এক হাতে মাউস, অন্য হাতে কলম, মাঝে মাঝে কাগজে কিছু নোট নিচ্ছে। চোখে তার একাগ্রতা, ভ্রু দুটো সামান্য কুঁচকে আছে, যেন প্রতিটা লাইনের ভেতরে সে সমাধান খুঁজে বেড়াচ্ছে। কফির মগটা ঠান্ডা হয়ে পাশে রাখা, তবুও সে খেয়াল করে না কাজের ভেতর ডুবে আছে রিশান। মাঝে মাঝে চেয়ারে হেলান দিয়ে গভীর শ্বাস নেয়, আবার সোজা হয়ে বসে দ্রুত টাইপ করতে থাকে। এমন সময় কেবিনের দরজা ঠেলে ভেতরে ঢুকে ফারিয়া। এই অফিসেই কাজ করে দীর্ঘদিন ধরে। রিশান অফিসে জয়েন হওয়ার আগে বহুবার এসেছে, টুকটাক কাজ শিখেছে। রিশানকে দেখে অজান্তেই প্রেমে পড়েছে ফারিয়া নামের মেয়েটি। ও এসে রিশানের সামনে দাঁড়ালো, হাতের ফাইলগুলো ডেস্কে রাখে। রিশান মাথা তুলে তাকালো, তবে কিছু বলল না, পুনরায় কাজে মন দেয়। ফারিয়াকে দাঁড়িয়ে থাকতে দেখে রিশান ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে, কিছু বলবেন মিস ফারিয়া? কোনো সমস্যা? ফারিয়া অনবরত হাত কসলাচ্ছে। রিশানকে আজ যে করেই হোক মনের কথা জানাতে হবে। এসি চলা সত্ত্বেও কপালের চারপাশে ঘেমে গেছে। স্যার, আমার বাড়ি থেকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। ফারিয়ার কথা শুনে রিশান টাইপিং করতে করতে হেসে বলে, এত সুখবর? বিয়ের দাওয়াত দিবেন অবশ্যই। রিশানের কথায় নিমিষেই মুখটা কালো হয়ে গেল ফারিয়ার। স্যার, আমি বিয়ে করতে চাইছি না। আমার আপনাকে ভালো লাগে, আমি ভালোবাসি আপনাকে। ফারিয়ার কথায় চলন্ত আঙুলগুলো থেমে গেল কিবোর্ডের উপর। শান্ত দৃষ্টিতে ওর দিকে না তাকিয়েই বলে, ভালোবাসতে থাকেন। আমিও একজনকে ভালোবাসি। রিশানের কথায় ফারিয়ার বুকটা ধক করে উঠল। ওর ভালোবাসার মানুষের অন্য একজন ভালোবাসার মানুষ আছে। ফারিয়া আর এক মুহূর্ত দাঁড়ায়নি, দৌড়ে বেরিয়ে যায় কেবিন থেকে। রিশান দীর্ঘশ্বাস ফেলে। ও আগেই বুঝতে পেরেছিল কল্যাণ সমিতির পুরনো ঘরটা অদ্ভুত এক ভারী পরিবেশে ভরা। দেয়ালের রং খসে পড়েছে, সিলিং ফ্যানটা ধীরে ঘুরছে, বাতাসে ধোঁয়ার গন্ধ জমে আছে। জানালার পাশে দাঁড়িয়ে আছে আভিয়ান, কালো শার্ট, উপরের দুইটা বোতাম খোলা, গলার কাছে হালকা ঘাম, কবজিতে স্টিলের ঘড়ি, হাতে সিগারেট। ধোঁয়াটা ঠোঁট ছেড়ে ধীরে ধীরে উপরে উঠে ছাদের দিকে মিলিয়ে যায়। চোখে তার কোনো তাড়াহুড়ো নেই, শান্ত ঠান্ডা, কিন্তু ভেতরে জমে থাকা আগুনটা স্পষ্ট। শরীরের ড্রেস আপ নিখুঁত, চওড়া কাঁধ, শক্ত বুক, শার্টের নিচে চাপা পেশির রেখা বোঝা যায়। দাঁড়ানোর ভঙ্গিটাই বলে দেয় এ জায়গায় সে কর্তৃত্ব করে। তার সামনে এক ছেলে হাঁটু গেড়ে পড়ে আছে, মুখে ভয়, চোখে অসহায়তা। আভিয়ানের লোকদের একজন তাকে ধরে রেখেছে, আরেকজন বেদম মারধর করছে। ঘুষি পড়ছে, শব্দটা ঘরের দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে। ছেলেটার গোঙানি ধোঁয়ার সাথে মিশে ভারী হয়ে উঠেছে। আভিয়ান একটুও নড়ে না, শুধু সিগারেটের ছাইটা ধীরে ঝেড়ে ফেলে, চোখ তুলে তাকায়, কণ্ঠস্বর নিচু কিন্তু ধারালো। আমার মায়াবীকে টিচ করার শাস্তি তোর কলিজাটা আছে? আভিয়ানের মায়াবীকে ডিস্টার্ব করলে এর ফল এমনই হয়। কথা শেষ হতে সে আরেক টান দেয়। ধোঁয়ার আড়াল থেকে তার চোখ দুটো আরো ভয়ঙ্কর লাগে। এই মুহূর্তে কল্যাণ সমিতির ঘরটা যেন শুধু মারধরের জায়গা নয়, এটা আভিয়ানের ক্ষমতার নীরব জায়গা। রাফসাকে জিনিয়া কোনো রকম একা ছাড়তে চায়নি, তাই ওর ভাইকে দিয়ে দিয়েছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেও একটা রিকশাও পাওয়া যাচ্ছিল না, তাই বাধ্য হয়ে হেঁটে হেঁটেই যাচ্ছে বাড়িতে। রাফসা আর জিনিয়ার ভাই শামীম এইচএসসি পরীক্ষায় একই সেন্টারে পড়েছিল। দুজন দুজনকে দেখে চিনতে পেরেছে। শামীমও মেডিকেলের জন্য প্রিপারেশন নিচ্ছে। দুজন হেসে হেসে কথা বলতে যাচ্ছে। ঠিক সে সময় উদ্যান বন্ধুদের সাথে আড্ডা দিয়ে এ রাস্তা দিয়ে বাড়ি ফিরছে। নিরিবিলি জায়গার ওর চোখ আটকে গেল রাফসার উপর।
ছেলের সাথে হাসতে হাসতে হাঁটছে। উদ্যান থমকে দাঁড়ায়। তুমি চলে যাও, আমি যেতে পারবো, আর আসতে হবে না। শামীম রাফসার কথায় ঘোর বিরোধিতা করে বলে, এখনো অনেকটা রাস্তা বাকি আছে, একা আমি ছাড়বো না। চলো, আমি এগিয়ে দিচ্ছি তো। ওদের কথা বলার মাঝে হঠাৎ কেউ সামনে এসে দাঁড়ায়। ওরা কথা বলাই খেয়াল করেনি। দাঁড়িয়ে পড়ল দুজনে। উদ্যানকে এখানে দেখে ভ্রু কুঁচকালো রাফসা। শামীম উদ্যানকে দেখেই চিনতে পেরেছে, হেসে সালাম দিল। উদ্যান অনেক আগে দেখেছিল শামীমকে, তাই চিনতে পারেনি। আচ্ছা, তুমি চলে যাও, ওকে আমি নিয়ে যাচ্ছি। শামীম হেসে ওদের থেকে বিদায় নিয়ে চলে যায়। শামীম চলে যেতেই উদ্যান চোখ ঘুরিয়ে রাফসার পানে তাকালো। রাফসা ধীরে ধীরে হাঁটছে, উদ্যান ওর পেছনে পেছনে। রাফসা এতে ভারী বিরক্ত, কিছু বলতেও পারছে না, ইচ্ছে করে না কথা বলতে এই লোকের সাথে। পেছন থেকে উদ্যান ভারী কণ্ঠে বলে, রাস্তায় ছেলেদের সাথে এত হেসে কথা বলিস কেন? রাফসা বিরক্ত হয়ে পেছনে ফিরে শীতল কণ্ঠে শুধায়, আপনাকে বলতে বাধ্য নই আমি। উদ্যান রাফসার চোখে চোখ রেখে শানিত গলায় বলল, যা বলেছি তার উত্তর দে। রাফসার মন চাইছে হাতুড়ি দিয়ে পিটিয়ে এই খচ্চরকে সোজা করিয়ে দিতে। আপনি অন্য মেয়ের সাথে ঘেঁষাঘেঁষি করেন, তখন আমি কিছু বলি? আমার বেলায় কেন আপনি কৈফিয়ত চাইবেন? ছেলেদের সাথে আমি হেসে কথা বলি না কি হাত ধরে বলি, তাতে আপনার সমস্যা কি ভাই? কথাটা বলতে দেরি রাফসার গালে থাপ্পড় পড়তে দেরি হয়নি। উদ্যান আবার প্রায় 3 বছর পর রাফসার গায়ে দ্বিতীয়বারের মতো হাত তুলেছে। থাপ্পড় খেয়ে রাফসা এক পাশে হেলে পড়ে। এমনিতেই 2 দিন ধরে দাঁত ব্যথা করছে, মাড়ি ফুলে আছে। এখন থাপ্পড় খাওয়াতে রাফসার মাথা চক্কর দিয়ে উঠল। কিছুটা জোরে থাপ্পড় খেয়ে রাফসা নিজেকে আর শক্ত করে ধরে রাখতে পারেনি। শব্দ করে কেঁদে ওঠে। বিশেষ করে দাঁতের ব্যথায় শরীর অবশ হয়ে আসছে। 2 হাত দিয়ে উদ্যানের বুকে ধাক্কা মেরে ঝাঁঝালো কণ্ঠে চেঁচিয়ে বলল, এই ফালতু লোক, সমস্যা কি আপনার? দূরে থাকতে বলেছি না আমার থেকে? উদ্যান রাফসার মাস্কের উপরেই এক হাত দিয়ে গাল চেপে ধরে হিসিয়ে বলে, চুপ, একটা আওয়াজ বের করবি না, গলার রগ টেনে ছিঁড়ে ফেলব। বেশি বড় হয়ে গিয়েছিস? রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে উদ্যান রাফসার পানে। রাফসা নিজেও জ্বলন্ত চোখে তাকিয়ে আছে। উদ্যানের হাত এখনও রাফসার চিবুক শক্ত করে চেপে ধরে রেখেছে। দাঁত বোধহয় এবার ভেঙেই যাবে রাফসার। 2 হাত দিয়ে উদ্যানের বুকে ধাক্কা মেরে চেঁচিয়ে উঠল, সমস্যা কি আপনার? হ্যাঁ, মানুষ মনে হয় না আমাকে? খারাপ বিহেভিয়ার করার জন্য আমাকেই চোখে পড়ে আপনার? দূরে থাকতে বলেছি না আমার থেকে? হাত ধুয়ে আমার পেছনেই কেন পড়ে আছেন? রাফসার কথায় উদ্যানের কপালের রগ টান টান হয়ে উঠল। অপর হাতটা গিয়ে রাফসার কোমরে ঠেকায়। রাফসাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে হিসিয়ে বলল, দূরে থাকতে বলছিস কোন সাহসে? অবাধ্য হবি, মেরে পুঁতে ফেলবো। অবাধ্য তো আমার একদম পছন্দ নয়। চওড়া গলায় কথা বলবি না একদম। রাফসা ছাড়া পাওয়ার জন্য অনবরত ছটফট করছে। 2 হাত দিয়ে সজোরে এলোমেলো আঘাত বসায় উদ্যানের গ্লীবায়। বাম হাতের নখগুলো কিছুটা বড় হয়, তা দিয়েই উদ্যানের গ্লীবায় খামচে ধরল রাফসা। উদ্যানের মুখ থেকে ভিন্ন নাম শুনে ভ্রু কুঁচকালো রাফসা। উদ্যানের গলায় ধরে রাখা হাত কিছুটা শিথিল হলো। চোখ মুখ শক্ত করে জিজ্ঞেস করে, আমি আপনার কোনো প্রেমিকা নাকি? ভুলে আমায় বললেন? হুঁশে আসুন মিস্টার রাশেদ, আমি রাফসা, আপনার প্রেমিকা নই। আপনি কোন অধিকারে আমার গায়ে হাত দিয়েছেন? ছাড়ুন বলছি, অসভ্য লোক। রাফসার চোখে পানি টলটল করছে। দাঁতের ব্যথায় কোকিয়ে উঠল মেয়েটা। উদ্যান আঁখি যুগলের পানে তাকিয়ে হাতটা সরিয়ে আনল, তবে তা গিয়ে ঠেকল আঘাতপ্রাপ্ত গালে। উদ্যানের বুড়ো খসখসে আঙ্গুল দিয়ে সেখানটায় হালকা ঘেঁষে হাসকি স্বরে বলে, তুই আমার প্রেমিকা না, অন্য কিছু। আর কোনো অধিকারে হাত দিয়েছি সেটা তুই খুব ভালো করেই জানিস, তাই না? উদ্যানের কথায় রাফসা কিছুটা থমকালো। উদ্যানের এই ব্যবহার সহ হচ্ছে না ওর। কি বলছে এই লোক? নিজেকে ছাড়ানোর চেষ্টা করে পুনরায় উদ্যানের বুকে ধাক্কা মেরে মৃদু কণ্ঠে চেঁচিয়ে বলল, এত পিরিত দেখাতে হবে না, অসভ্য লোক।
ছাড়ুন বলছি, দূরে থাকবেন আমার থেকে। আমার আশেপাশে থাকলে মেরে ঠ্যাং ভেঙে দেব। রাফসার কথায় ঠোঁট বাঁকিয়ে শুষ্ক হাসে উদ্যান। ঘাড় কাত হয়ে ঠোঁট কামড়ে ভ্রু নাচিয়ে বলে, ইস, ভয় পেলাম আমি। অ্যাশের মাম্মাম, এভাবে ভয় দেখালে তো হার্ট ফেল হবে। পরে আমি অকালে মরে গেলে কি হবে? রাফসা অবাক হয় উদ্যানের এহেন কথায়। চোখ যেন কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। দুহাত বাহিরে কোমরে থাকা উদ্যানের হাতজোড়া সরানোর চেষ্টা করে। রাস্তায় এখন কিছু মানুষ যাতায়াত করছে, তাই বাধ্য হয়ে উদ্যান ছেড়ে দিল রাফসাকে। রাফসা উল্টো ঘুরে হাঁটা দিল। রাফসার পেছনে উদ্যান ধীর কদমে পা ফেলছে। রাফসা তা বুঝতে পেরে পেছনে ফিরে তাকালো। ঝাঁঝালো কণ্ঠে বলে, আমার পেছনে কি? দূরে থাকতে বলছি না? রাফসার কথায় ভ্রু কুঁচকালো উদ্যান। দুই হাত পকেটে ঢুকিয়ে রসিকতা করে বলে, এটা বুঝি আপনার কেনা রাস্তা? কেউ হাঁটতে পারবে না এখানে? ফাজলামো করছেন আমার সাথে? উদ্যান সোজা হয়ে দাঁড়ালো, গম্ভীর কণ্ঠে বলে, তোর সাথে ফাজলামো করার সময় আমার নেই। দ্রুত হাঁট, বাসায় ফিরতে হবে। রাফসা ঘাড় ঘুরিয়ে আবার হাঁটা শুরু করে। উদ্যান নিজেও ওর পেছনে পেছনে আসছে। রাফসা দাঁতের ব্যথা সহ করতে পারছে না, ফুপিয়ে কেঁদে উঠল এইবার। রাফসার ফুপানোর আওয়াজ শুনে তড়াক করে উদ্যান ঝড়ের বেগে হাজির হয় ওর সামনে। রাফসাকে কাঁদতে দেখে বিচলিত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? কাঁদছিস কেন? বেশি জোরে লেগেছে? রাফসা উদ্যানের প্রশ্নের উত্তর দিল না, ফুপিয়ে কাঁদছে। এই লোকের সামনে কাঁদতে চাইছে না, তবে দাঁতের ব্যথায় নিজেকে সামলিয়ে রাখতে পারেনি। রাফসাকে জবাব দিতে না দেখে পুনরায় জিজ্ঞেস করল উদ্যান, তবে ফলাফল এবারও শূন্য? হঠাৎ করে উদ্যানের মাথায় কিছু এলো। রাফসা আগে কান্না করলে সবাই এভাবেই ওকে থামাতো। ও নিজেও বহুবার রাফসাকে এইভাবে থামিয়েছে। তাই এক প্রকার বাধ্য হয়ে শান্ত স্বরে বলল, আর মারবো না। চকলেট খাবি? চল বাচ্চা, অনেকগুলো চকলেট কিনে দেব। তাও কাঁদিস না আন্ডা বাচ্চা, আমার পাখি। উদ্যানের কথায় মুহূর্তেই কান্না থেমে গেল রাফসার। ফেল ফেল করে তাকিয়ে রইল উদ্যানের পানে। রাফসার কথাটা হজম হলো না যেন। উদ্যানের ঠোঁটে মুচকি হাসি ফুটে উঠল। মেয়েটা তাহলে এখনও কান্না করলে এভাবে বললেই হয়? রাস্তায় কান্না করাটা খারাপ দেখায় উদ্যান, তাই এই বলে কান্না থামিয়েছে। কিন্তু উদ্যানকে ঝাড়ি মেরে মুহূর্তে গটগট পায়ে স্থান ত্যাগ করে রাফসা। উদ্যানের মুখের হাসি ধপ করে নিভে গেল। ওই নিজেও পেছন থেকে ফেল ফেল করে তাকিয়ে রইল রাফসার চলার পথে। অবাক হলো বেশ। উদ্যান বিড়বিড় করে বলল, এই বাচ্চা কবে এত বড় হয়ে গেল? চকলেটের কথা শুনেও এভাবে ঝাড়ি মারল। বন্ধুরা, আজ এ পর্যন্তই। আজকের পর্ব আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। গল্পটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।